গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো এপ্রিলের 9 তারিখ, মঙ্গলবার। সকালবেলায় ঘুম থেকে আজকে অনেকটা দেরি করে উঠেছি। এখন ঘড়িতে বেজে গেছে 9:30টার বেশি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে ভেবেছি আমি কোনো কাজ করব না। সত্যি এমনটাই ভেবে আজকে আমি উঠেছি, কারণ শরীর সত্যি কথা সাথ দিচ্ছে না। তবে সাথ দেওয়ার কথাও নয়, লাস্ট কিছুদিন ধরে সেইভাবে রেস্টও করতে পারছি না, সেই সাথে খাওয়া দাওয়াও ঠিকঠাক করছি না। তো আজকে সত্যিই ভেবেছিলাম যে সকালবেলায় উঠে কোনো কাজকর্ম তেমন করব না, যেটুকু রান্না না করলে নয় সেটুকুই করব। কিন্তু ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা কেমন ধুলো হয়ে আছে, সেই সাথে ঝুল হয়ে গেছে। তোমরা তো জানো আমার ঘরের পেছনে অনেক বড় বাগান আছে, সেই সাথে আমার রান্নাঘরটা হলো একদম বাঁশ ঝাড়ের তলাতে। তো ধুলো তো হয়, আর তার উপরে চাষি ফ্যামিলি, বুঝতেই পারছো, ফসল তো কিছু না কিছু থাকেই। কিছুদিন আগে তো দেখেছিলে রসুন ছিল ছাদে, তো সেই রসুনগুলোকে বস্তায় ভরা হয়েছে। আর যখন রসুন বস্তায় ভরা হয় না, তখন ওই রসুনগুলো ঝাড়া হয়, আর সেই কারণে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। তো এদিকে আমার কিছু রসুন ছিল যেগুলো আমি এখানেই রেখে গেছিলাম। এখন এই রসুনগুলোকে ভাবছি একটু বাইরে রোদে দিয়ে আসবো। আর রোদে দেওয়ার খুব একটা দরকার নেই, তবু একটু বাইরে রেখে আসি, কাজকর্ম করতে একটু সুবিধা হবে। তো সেই জন্যেই বাইরে দিয়ে গেলাম। বাকি রসুনগুলো শুকিয়ে গেছে, দুদিন পর আজ রোদ বেরিয়েছে, সেই জন্য সবাই দেখছি বাইরে কিছু না কিছু রোদে দিয়েছে। তো আমি ওইদিকে ঘরে এসে এখন বাকি ঝাড়াঝাড়িটা একটু করে নিই। যতই ভাবি কাজ করব না, কিন্তু এই ছোট ছোট কাজগুলো না করতেই হয়। আর আমার মনে হয় শুধু আমাকে না, প্রত্যেকটা মানুষকেই করতে হয়। হয়তো তোমরা বলবে বহরমপুরে যাওয়ার কি দরকার। আসলে কি বলতো, বিগত 8 বছর ধরে না আমি বহরমপুরে আছি, সেই জন্য বহরমপুরের প্রতি আমার একটা ভালো লাগা আছে। ঘরটা আমি এখনও ছাড়িনি, তার পেছনেও কিছু না কিছু কারণ অবশ্যই আছে। সেই সাথে ওখানে মাঝে মধ্যে গেলে আমার মনটাও ভালো লাগে, আর একঘেয়েমিটাও খানিকটা কেটে যায়। কারণ এত বছর ধরে একা থাকার পরে বাড়িতে এসে স্বাভাবিক কিছু কিছু ব্যাপার মানিয়ে নিতে একটু কষ্ট হয় আমার। হয়তো সব কষ্টগুলো আমি তোমাদের সঙ্গে কখনো শেয়ার করি না, বা করতে পারি না, কারণ এখানেও অনেক ভালো খারাপ দু ধরনেরই মানুষ আছে। তো সেই জন্যে মন খুলে আগের মতন আমি ব্লগেও আর কথা বলতে পারি না। সেই জায়গাটা মানে আমার সেই ব্যক্তির স্বাধীনতাটা এখন চলে গেছে। ঘর ঝাড় দেওয়ার সময় না ছোটির সঙ্গে কথা হচ্ছিল। ও বলল ছাদের গাছগুলোতে মাত্র 2 দিন জল দেওয়ার সময় পেয়েছে, আর সেটা শোনা মাত্র আমি ছাদে চলে এসেছি ব্রাশটা হাতে করে গাছগুলোকে দেখার জন্যে। তো গাছগুলো ঠিকই আছে, বাস একটু জলের অভাব আছে। কিন্তু এখন না গাছগুলোতে জল দেওয়া যাবে না, রোদের সময় জল দিলে গাছের নাকি ক্ষতি হয়। তো সেই জন্যে এখন আমি জল দেব না। গাছগুলো একটু কেমন হয়ে গেছে, তবে আশা করি জল দিলে ঠিক হয়ে যাবে। তো এখন চলো নিচের দিকে যাই, বিকালে এসে জল দেওয়া যাবে। নিচে এসে বাসি কাপড়টা কেচে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তবে আজকে স্নান করিনি, স্নানটা পরে করব। কালকে রাতের এঁটো বাসনগুলো তো ধোয়া হয়নি, সেখান থেকেই প্রয়োজন মতন 2-1টা বাসন একটু ধুয়ে নিচ্ছি, বাকি বাসনগুলো না পরে ধুয়ে নেব। থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি, তো এখন একটু খাবার দাবারের জোগাড় করতে হবে। বহরমপুর থেকে আসার সময় একটা ব্রেডের প্যাকেট নিয়ে এসেছিলাম। অনেক দিন স্যান্ডউইচ খাইনি, তো ভাবলাম আজকে স্যান্ডউইচ বানিয়ে খাবো। ফ্রিজে কয়েকটা শসা ছিল, তো ভেবেছিলাম হয়তো শসাগুলো ভালো আছে, কিন্তু না, শসাগুলো একদমই খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা শসার মধ্যেই না আঙুল লেবে যাচ্ছে, তার মানে শসাগুলো সবই পচে গেছে, এগুলো খাওয়া যাবে না। ভেবেছিলাম তো শসা গাজর পেঁয়াজ কুচিয়ে স্যান্ডউইচ করে খাবো, কিন্তু সেটা তো সম্ভব হলো না। তাই ফ্রিজ থেকে ডালটা বের করে ডালটা একটু গরম বসিয়ে দিলাম, আর আরেক দিকে তাওয়াতে 2টো ব্রেড সেঁকতে বসিয়ে দিচ্ছি। এই ব্রেড দুটো একটু বাটার দিয়ে সেঁকে নেব। সেই সাথে ফ্রিজে অনেকটা ডাল ছিল, কালকে না আমি একটুখানি বেশি করেই করেছিলাম। মানে আজকের দিনটাও এই ডালটা দিয়েই চালানোর ইচ্ছে আছে আমার। মানে আজকে তেমন আর রান্নাবান্না করার খুব একটা ইচ্ছা আমার নেই, কারণ আমি বহরমপুর থেকেই ভেবে এসেছি এবার বাড়িতে গিয়ে কয়েকদিন একটু রেস্ট করব। এক তো গরমে বহরমপুরে গিয়ে ঠিকঠাক ঘুম হয়নি, আর এমনিতেই না প্রত্যেক দিন রাতে আমার ঘুমোতে অনেকটা দেরি হয়। তো আমার শরীরে প্রচণ্ড পরিমাণে ঘুমের অভাব আছে, আর সেই জন্যেই আমার শরীরটা এতটা উইক লাগে, আর কিছুই না। তো সেই জন্যেই ভেবেছি যে বাড়িতে এসে কয়েকদিন একটু টানা ঘুমোবো, কিন্তু সত্যি কথা বলতে সেটা সম্ভব হয় না সব সময়, কারণ কিছু না কিছু কাজ থেকেই যায়। তবে তার থেকেও বড় ব্যাপার হলো, সবাই যখন ঘুমোয় আমি তখন জেগে থাকি, আর সবাই যখন উঠে পড়ে তখন আমি একটু ঘুমানোর চেষ্টা করি। তো স্বাভাবিক বাইরে অনেক রকমের আওয়াজ হয়, কথাবার্তা হয়, তো সেই জন্যে ঘুমটা তো আমার হয় না, এদিকে আমি বিছানা থেকে উঠতেও পারি না। আর তার সাথে আমার স্বপ্নের প্রবলেম তো আছেই, যার জন্যে আমার
আরও শরীর খারাপ করে। তো অন্য কোনো কারণ না, এগুলোই হলো মেন কারণ যে আমার শরীরটা খারাপ করে। আসলে যদি কয়েকদিন একটু টানা রেস্ট পাওয়া যেত তাহলে আবার শরীরটা ঠিক হয়ে যেত। যখন বর বাড়িতে এসেছিল তখন আমার চোখের নিচের ডার্ক সার্কেলগুলো কিন্তু অনেকটা কমে গেছিলো, মানে তখন আমি মোটামুটি ঠিকই ছিলাম। তো আবার দেখছি ডার্ক সার্কেল পড়তে আরম্ভ করেছে, যেহেতু ওই যে রাত্রে ঘুম হচ্ছে না। ব্রেড আর ডাল খেয়ে আমি কিছুটা চাল ভিজিয়ে এখন এই বাসনের স্ট্যান্ড থেকে বাসনগুলোকে নামাচ্ছি। হয়তো তোমরা অনেকেই বলবে যে বাসনগুলো যখন ব্যবহার করতে তখন একটা দুটো করে ধুয়ে ব্যবহার করতে পারতে, কিন্তু কি বলতো, আমার ঘরটা তো বাঁশঝাড়ের নিচে, এবার বিভিন্ন ধরনের পোকামাকড় আমার ঘরে আসে, আর সেই পোকামাকড়ের জন্যই টিকটিকিও আসে। এবার দেখছি টিকটিকিতে পটি করেছে, আর কালকে না একটা বড়সড় মাকড়সা বাসনের মধ্যে ঢুকেছিল। তো আমি ঘরে যখন হিট স্প্রে করছিলাম তখন সেই স্প্রেটা বাসনের মধ্যেও খানিকটা চলে যায়। তো সেই জন্য ভাবলাম যে বাসনগুলোকে তো মাজতেই হবে, তাহলে এই স্ট্যান্ডটাকেও একটু পরিষ্কার করে নিই। এই ভেজা বাসন রেখে রেখে না স্ট্যান্ডটায় পুরো দাগ পড়ে গেছে। তো এখন থেকে ভেবেছি ভেজা বাসন আর স্ট্যান্ডে রাখবো না, যতটা সম্ভব চেষ্টা করব আর কি। আর এখন ঘরটাকে আরও একবার একটু ভালো করে ঝাড় দিয়ে নেব, যদিও সকালে ঘর ঝাড় দিয়েছিলাম। আর তারপরে এঁটো বাসনগুলোকে আগে আমি ধুয়ে সরিয়ে রেখে দিলাম। আর এবার স্ট্যান্ড থেকে যে বাসনগুলো নামিয়েছি সেগুলো অল্প অল্প করে তুলবো আর অল্প অল্প করে মেজে সরিয়ে রাখবো। হয়তো তোমরা অনেকেই বলবে একার জন্য এত বাসন। আসলে দেখো, সবার জীবন বাঁচার ধরন না আলাদা আলাদা হয়, আর সবার ভালো লাগার জায়গাগুলোও আলাদা আলাদা হয়। কেউ খেতে ভালোবাসে, আবার কেউ নতুন নতুন জামা কাপড় পরতে ভালোবাসে, আবার কেউ অনেক জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসে। আমি সব কিছুই কম বেশি পছন্দ করি, তবে সব থেকে এখন বেশি পছন্দ করি নিজের মতন করে জীবনটাকে বাঁচতে। যেটা যখন করতে আমার ভালো লাগে আমি সেটা করতেই ভালোবাসি, কারণ আমি জানি আমার ভালো লাগার জায়গাটা না একান্তই আমার। আমি কি করলে ভালো থাকবো সেটা আমি জানি, সেটা কিন্তু বাইরে থেকে কেউ আমাকে বলে দিয়ে ভালো লাগাতে বা ভালো রাখতে পারবে না। সেই জন্যে আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা করি। যখন নিজের জন্য রান্নাবান্না করে থালা সাজিয়ে খেতে ইচ্ছে হয় তখন খাই, যখন একটু উড়তে যেতে ইচ্ছে হয় তখন একটু উড়ে আসি, যখন নতুন জামাকাপড় কিনতে ইচ্ছে হয় তখন একটু জামাকাপড়ও কিনে নিই, যখন বরের পয়সা ধ্বংস করতে ইচ্ছে হয় তখন একটু ধ্বংসও করে দিই। কারণ জীবনটা তো খুব ক্ষণিকের না, কখন যে কার জীবনে কি ঘটে যাবে কেউ বলতে পারে না। তবে তোমরা অনেকেই আছো যারা তোমরা তোমাদের জায়গা থেকে আমাকে জাজ করো, অনেকে ভালোবেসে, অনেকে আবার খারাপ মন্তব্য করে। তবে কি জানো তো, আমাদের সবার জায়গাটা আলাদা। যেমন দেখলাম আমাকে একজন কমেন্টস করেছিলে যে একা একা রান্না করার কি আছে, তুমি তো অনলাইন কিছু অর্ডার করতেই পারো। আজ পর্যন্ত আমি অনলাইনে কিছু অর্ডার করে খাইনি, তার পেছনে অনেক কারণ আছে। আমার একটা সময় এমনও দিন গেছে যে আমার পকেটে মাত্র 6টা টাকা আছে, ঘরে 1 কিলো আলু আছে, তো সেটা নিয়ে আমাকে মোটামুটি 6-7 দিন কাটাতে হবে। আমার হাজব্যান্ডের পেমেন্ট হবে, তারপর আমি টাকা পাবো। এই কথাগুলো এখন বলছি কারণ সেই দিনগুলো আমার একটা সময় আমি কাটিয়ে এসেছি। এখন আর সেই দিনগুলো মনে পড়লে আমার কষ্ট হয় না, বরঞ্চ ভালো লাগে। আমার একটা সময় এমনও হয়েছে 2 টাকার জন্য আমি 2 কিলোমিটার সাইকেল চালিয়ে গেছি যে ওই জিনিসটার দাম আমি কম পাবো। এখন আমি অনেক খরচা করি, কারণ এখন হয়তো সেই খরচা করার জায়গাটা একটু এসেছে। তাই বলে এই নয় আমি যে দিনগুলো কাটিয়েছি সেই দিনগুলোকে আমি ভুলে গেছি। আসলে কি জানো তো, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে না একটা বিষয় শিখেছি। মানুষের যখন খারাপ সময় থাকে তখন মানুষকে অনেক বুঝে চলতে হয়, কিন্তু মানুষের যখন ভালো সময় থাকে না তখন মানুষকে আরও 1000 গুণ বেশি বুঝে চলতে হয়। কারণ ভালো সময়ে না অনেক সময় মানুষ অনেক খারাপ ডিসিশান নিয়ে ফেলে, মানুষের মধ্যে অনেক অহংবোধ কাজ করে, সেই সাথে আরও অনেক ব্যাপার থাকে যেগুলো হয়তো মানুষের করা উচিত নয়, কিন্তু আমরা সেই সময়টা বুঝতে পারি না, সেই কাজগুলো করে ফেলি। তো সেই জন্যে আমি চেষ্টা করি যতটা পারি যে সেই জায়গাগুলো থেকে যেন নিজেকে একটু সংযত করে চলতে পারি। তবে একটা কথা বলতে পারি, এখন আমি যে খরচাগুলো করি অবশ্যই আমি নিজে যতটুকু ইনকাম করি সেখান থেকেই আমি আমার ছোট ছোট শখগুলোকে পূরণ করি। তবে হ্যাঁ, আমার শখগুলোকে আমি এতটা প্রসারিত করিনি যে এখান থেকে যদি কাল আমার ইনকাম না হয় তাহলে আমি দুঃখী হয়ে যাব বা আমার প্রয়োজনটাকে আমি অত্যাধিক বাড়িয়ে দিচ্ছি, সেটা একদমই আমি করি না। তবে এটাও সত্যি যে বরের টাকা এত বছর ধরে যে ধ্বংস করেছি তার জন্যে আমার মনের মধ্যে ভীষণ গিল্টি ফিল হয়। কারণ আমারও মনে হয় যদি এত বছর আমি বসে না থাকতাম এসএসসির জন্যে, যদি আমি সংসারটাই করতাম তাহলে অনেকটা পথ আমি এগিয়ে যেতে পারতাম। তবে ঠিক আছে, এসব নিয়ে বেশি মন খারাপ করে লাভ নেই, কারণ একটা বাস্তব সত্যি কথা হলো সময়ের আগে
আর ভাগ্যের থেকে বেশি না কিছু পাওয়া যায় না। আমার কপালে যতটুকু আছে আমি ততটুকুই পাবো। আমি আমার কর্মের দ্বারা হয়তো খানিকটা পরিবর্তন করতে পারি, তবে পুরোটা পারবো না। তবে হ্যাঁ, ঈশ্বরের কৃপায় যতটুকু জীবনে পেয়েছি ততটুকু নিয়ে আমি খুশি থাকবো। কারণ কদিনই বা বাঁচবো বলো? তার মধ্যে যদি দুঃখে দুঃখেই সারা জীবন কাটিয়ে দিই, কি পেলাম না সেই হিসাব করতেই বসি, তাহলে তো একটা দিনও আমার ভালো যাবে না। সেই জন্য আমি সবসময় নিজেকে না মোটিভেট করে রাখি। আর এই মোটিভেট করার চক্করে দেখো ট্রেটা ভেঙে ফেলেছি। কি লক্ষ্মীমন্ত মেয়ে আমি না। না না, আমি জানি তার আগে একটা লাগাতে হবে। কি করব বলো, ওই যে ধাক্কা লেগে পড়ে গেল। এক গাদা বাসন আমি ঝুড়িতে চাপিয়েছি, যত বাসন ছিল সব এদিক ওদিক করে ঝুড়িতে ঠুসেছি। তো ওরও তো একটা ক্যাপাসিটি আছে। তো যাই হোক, ভালোই কাজ করেছি। আবার একটা নতুন হবে, কি বলো? তবে মনটা একটু খারাপ করছে জানো। এটা আমার বিয়ের ট্রে ছিল। বিয়ের সময় আমি 3টে ট্রে পেয়েছিলাম। একটা বিয়ের পরপরই বের করে দিয়েছিলাম, আরেকটা ছোটির বিয়ের সময় বের করেছিলাম, ওটাও ভেঙে গেছে। আর এই একটাই ছিল, বের করেছিলাম। তো যাই হোক, এটা ওই রোদে দেওয়ার জন্য না একটু কড়া হয়ে গেছিলো। তো যখন আমি মাজছিলাম তখনই দেখলাম যে পটপট করছে, মানে ভেঙে যাবে। তো যাই হোক, ভেঙে গেল। তো ঘরটার মুছে এখন চলে এসেছি ছাদে এই গাছগুলোতে জল দেওয়ার জন্যে। আর জল পাওয়ার সঙ্গে সঙ্গে এরা যে আমাকে কতবার ধন্যবাদ জানাচ্ছে তার কোনো ঠিক নেই। গাছগুলো মনে হচ্ছে না হাসছে। সকালবেলায় কেমন নিস্তেজ হয়ে গেছিল, আর দেখো এখন কেমন সতেজ লাগছে ওদের। তো ওদেরকে দেখে না আমারও ভীষণ ভালো লাগছিল। একদিনও শাক খেতে পারিনি, তবে এই যে দেখছি একটা ধনের গাছ হয়েছে, আবার ধনে গাছে কয়েকটা ধনেও হয়েছে। দেখো নিচে নিয়ে যাই, বুঝলে? এ কটাকে রেখে দেবো। নিজের গাছের জিনিস বলে কথা, ফেলা যায় বলো তো? যাই হোক, 2-4টে এই যে এখানটায় এনে রাখলাম। এদিকে ছাদ থেকে নামার সময় ছোটি আমাকে ডেকে বলল তাপস আজকে মুড়ি আনতে যাবে। তো সেই জন্যে আমিও তাপসকে একটা প্যাকেট আর টাকা দিয়ে দিলাম। ও মিল থেকে মুড়ি আনবে। আমি তো বেশিরভাগ প্যাকেট কিনেই খাই, কারণ মিল থেকে আনা আমার পক্ষে সম্ভব হয় না। এখন না হয় তাপস বাড়িতে আছে তাই হয়তো এনে দিতে পারছে, বাকি আমরা একা থাকলে তো প্যাকেট কিনেই খেতে হয়। সকালে যে রসুনগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকেও একটু তুলে এনে রাখলাম। আর এবার যাই স্নানটা করে আসি। স্নান করার সময় আবার এক গাদা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে একটু কেচে নিলাম। তবে এগুলো আজকে আর মেলবো না, কালকে মেলবো। আর এদিকে নেতুবাবু এসেছে, এসেই বলছে যে মা আমাকে কিসমিস দাও, একবার বলছে আমাকে চকলেট সিরাপ দাও। তো এখন আমাকে দেখাচ্ছিল চকলেট সিরাপ। তো আমি ওকে বললাম আমার ঘরে তো সবই শেষ হয়ে গেছে। কিন্তু ও তো আমার কথা শুনবে না, ও সমানে বলে যাচ্ছে দাও না দাও না। তো আমি বললাম ঠিক আছে তুমি চুপচাপ বসো, আমি তোমাকে দিচ্ছি। কিন্তু চকলেট সিরাপটা না সত্যিই শেষের দিকে। এদিকে আমাকে ও বলছে তুমি একটা বাটিতে দাও। আসলে তোমরা অনেকে বলেছিলে ওকে বাটিতে চকলেট সিরাপ দিতে। বাটিতে দিলে না ও এমনভাবে হাতে মুখে এবং সমস্ত জায়গাতে লাগায়, তাতে আমারও কাজ বাড়ায়, ওর মায়েরও কাজ বাড়ায়, সেই সাথে খায় তো একদমই না। তো সেই জন্য আমি বললাম আজকে আর আমার শরীরে বাবা এনার্জি নেই, সারা দিন ধরে আমার চলছে। তুমি যদি এখন এদিকে ওদিকে লাগাও তাহলে আমি তোমাকে চকলেট সিরাপ দেবো না। তুমি যদি মুখে নিতে চাও তবেই আমি তোমাকে দেবো। তো অনেক বলার পরে বুঝলো। তারপর আমি বললাম যে ঠিক আছে চলো তোমার মুখে আমি একটু দিচ্ছি। নেতুবাবুকে দেখো কখন থেকে চাতক পাখির মতন হাঁ করে আছে, আর পড়ছেই না। আসলে সত্যি এটা শেষের দিকে অনেক কষ্টে যাই হোক একটু পড়লো। আর এখন ও তো খুশি হয়ে গেছে, দেখো নাচতে শুরু করেছে। সব দিয়ে দিলাম। শেষ হয়ে গেছে। খাওয়ার পর আমার কাছে খোঁজ নিচ্ছিল পুরোটা দিয়ে দিলাম না কিছুটা রাখলাম। তো এখন ওকে কিছুটা কিসমিস ধুয়ে দিয়েছি। আজকাল যা পাকা পাকা কথা বলে না, শুধু যখন খাওয়ার কথা মনে পড়ে সারাদিন পরে তখনই শুধু জেম্মার কথা মনে পড়ে। আমার তো দুঃখ লাগে, একবারও তো এসে জিজ্ঞেস করো না যে জেম্মা তুমি কি করছো। আমিও আর কথা বলবো না। যখন বলবে আমি কিসমিস খাবো আমি তখন ডাকই শুনবো না। এখন আবার আমি আমার কাজ করতে শুরু করলাম। সকালে যে বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, এখন এগুলোকে আবার একটু স্ট্যান্ডে গুছিয়ে রাখছি। তবে আজকে আমি একটা ঝুড়ি এখানে রাখছি ওই কাচের যে গ্লাসগুলো আছে সেগুলো রাখার জন্যে। আমাকে একটা দিদি কমেন্টস করে জানিয়েছিল অমৃতা তোমার কাচের গ্লাসগুলো একটা ঝুড়িতে রাখবে, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমিও দেখেছি অনেক সময় না স্ট্যান্ডের এই পাশটাতে ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে। তবে আজকের থেকে আর সেই ভয়টা থাকলো না। চলো
বাসনগুলোকে সব জায়গা মতো ঠিকঠাক একটু গুছিয়ে রেখেছি আর তারপরে নিজের জন্য একটু চা করে নিয়েছি। তবে চায়ের গ্লাসটা এমন ভরা ভরেছি ধরতে গেলেই না পড়ে যাবে। আসলে একটু বেশি হয়ে গেছিলো, ঢালার সময় খুব একটা বুঝতে পারিনি। সেই সাথে একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, শুকনো মুড়ি। আজকাল না দেখছি বিস্কুট খেলে না অ্যাসিড হয়ে যাচ্ছে, তবে একটা নোনতা বিস্কুট আছে যেটা খেলে আমার অ্যাসিড হয় না, ওই বিস্কুটটাই কিনতে হতো। আমি যে বিস্কুটটা কিনেছি না, ওটা কিনে আমি ভুল করেছি। তবে এদিকে তাপসবাবু মুড়ি নিয়ে চলে এসেছে। 100 টাকা দিয়েছিলাম, 20 টাকা ফেরত দিল, আর অনেকটা মুড়ি হয়েছে। তার মানে যতটুকু মুড়ি এনেছে এই মুড়িটুকুর দাম নিয়েছে 80 টাকা। তবে এখন আমি আর এই মুড়ি কৌটায় ভরতে পারবো না, যা করব কালকে করব। এখন আমি রাতের জন্য একটু ভাত বেড়ে নিয়েছি, মানে আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম। আলুটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি। সেই সাথে যে ডালটা ছিল ওটাকেই একটু পাতলা করে গরম করে নিয়েছি। এখন এই পাতলা ডাল আর আলু সিদ্ধ ভাত খেয়ে বাসন ধুতে শুরু করেছি। আজকে গোটা দিনটাই আমার বাসন ধুয়ে গেল। আজ যে আমি কত বাসন ধুয়েছি তার কোনো ঠিক নেই। তবে জানো তো, বাসন ধোয়ার সময় ভাবছিলাম, আজ তো আমি সকালে ভেবেছিলাম যে আজকে আমি সারাদিনে কোনো কাজ করব না, কিন্তু দেখো সারাদিনে কত কাজ করে ফেললাম। তো এখন ঘরে যাচ্ছিলাম, আর ঘরে যেতে গিয়ে দেখছি ইনি এখানে অর্ধেক শরীর বের করে বসে আছে। তো আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। লাইটটা জ্বালার সঙ্গে সঙ্গে এনাকে দেখতে পেলাম। আগে না ছোটোবেলায় ব্যাঙ দেখে খুব একটা ভয় লাগতো না, কিন্তু একটা বয়সের পর থেকে না ব্যাঙ দেখে ভয় লাগে না ঘেন্না লাগে আমি ঠিক বুঝতে পারি না। শ্বশুরবাড়িতে আসার পর আমার ঘরে একবার ব্যাঙ ঢুকেছিল, সে কি চিৎকার শুরু করেছিলাম আমি। তবে এখন আর ব্যাঙ দেখে চিৎকার করি না, কারণ এ জিনিস রোজ বেরোয়, আর রোজ রোজ আমার ভয় কে দেখবে বলো। বর তো বাড়িতে নেই যে বরকে বলবো একটু ফেলে দিয়ে এসো, তাই ওর জায়গায় থাক, আমি বরঞ্চ আমার ঘরে গিয়ে দরজাটা লাগিয়ে দিই। তবে গরমের সময় জানো তো, দরজাটা খুলে যদি শোয়া যায় তাহলে ঘরটা অনেকটা ঠান্ডা হয়, কিন্তু সে উপায় নেই। হয় ব্যাঙ, না হলে সাপ, না হলে ছুঁচো, কিছু না কিছু ঘরের মধ্যে ঢুকে পড়বে। তো সেই ভয়ে দরজা খুলে শুতে পারি না, ঘরের মধ্যে গুমোট গরম হয়। তবে কিছু করার নেই, যাই এখন আমি নিজের কাজ করি। আর এই ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো।